সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাসে। আমরা চলতরিৎ অধ্যায় পড়ছিলাম। আজকে আমাদের চলতরিৎ বিষয়ের আলোচ্য বিষয় হচ্ছে কারশফের সূত্র। কারশফের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র পাই, একটা হচ্ছে প্রথম সূত্র, যার আরেকটি নাম হচ্ছে জাংশন সূত্র, এবং দ্বিতীয় সূত্র, যার একটা নাম হচ্ছে লুপ সূত্র। এবং 2 নম্বরে আমরা আলোচনা করব হুইটস্টোন ব্রিজ নীতি নিয়ে। এটিও চলতরিৎ অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তো চলতরিৎ অধ্যায়ের এই ইম্পর্টেন্ট যে লেকচার, সেটা তোমরা মনোযোগ সহকারে একটু ফলো করো, কারণ এই টপিকস থেকেই সাধারণত সৃজনশীল প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করব আমাদের কারশফ বা কিরশফও বলা হয়, কারশফের প্রথম সূত্র বা জাংশন সূত্র দিয়ে। কারশফের প্রথম সূত্র বা জাংশন সূত্র। কারশফের প্রথম সূত্র কি বলেছে? তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। ঠিক আছে, আমি আবার লিখে দিচ্ছি, তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের ডেফিনেশন। কারশফের প্রথম সূত্র, তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। ঠিক আছে, আচ্ছা, এর ব্যাখ্যায় আমরা যাই। এর ব্যাখ্যায় যাওয়ার জন্য আমি সূত্রটা মুছে ফেললাম, তোমরা আশা করি লিখে নিয়েছো। ধরি এটা কোনো একটা বর্তনীর সংযোগ বিন্দু। এই বিন্দুতে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারেন্ট এসছে, ধরলাম I1 I2 এরা এসছে, আর I2 I3 I4 I5 বের হয়ে গেছে। সংযোগ বিন্দু কোনটা? ও হচ্ছে আমাদের কোনো একটি বর্তনীর সংযোগ বিন্দু। ঠিক আছে, আচ্ছা, এই ও বিন্দুতে I1 কারেন্ট এসছে, I2 কারেন্ট এসছে, I3 I4 এবং I5 বের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সূত্র অনুযায়ী আমাদের সূত্রটা কি ছিল? তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। তো এই সূত্রটা ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি দুইটা জিনিস পাচ্ছি, দুই ধরনের তড়িৎ প্রবাহ পাচ্ছি। একটা হচ্ছে ইনপুট তড়িৎ প্রবাহ, আর একটা হচ্ছে আউটপুট তড়িৎ প্রবাহ। তো এখানে চিহ্নের একটা ব্যাপার আছে, চিহ্নের ব্যাপারটা তোমরা একটু ভালো করে মাথায় রাখো। ইনপুট কারেন্টগুলোকে যদি আমরা পজিটিভ ধরি, অর্থাৎ ইনপুটের দিককে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে আউটপুটগুলো হবে হচ্ছে নেগেটিভ। বা অন্তর্গামী কারেন্টগুলোকে যদি আমরা পজিটিভ ধরি, বহির্গামী কারেন্টগুলো হবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, বা উল্টাও ধরতে পারো, ভাইস ভার্সা। তোমার মনে হলো যে না, তুমি এটা ধরবা না, তুমি ধরবা যে বহির্গামী অন্তর্গামী কারেন্টগুলো হচ্ছে নেগেটিভ, বহির্গামী কারেন্টগুলো পজিটিভ, নিতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা জেনারেলি আলোচনা করি বা বইগুলোতে যেভাবে আলোচনা করা আছে সেটা হচ্ছে ইনপুট কারেন্টগুলো পজিটিভ বা অন্তর্গামী কারেন্টগুলো পজিটিভ, বহির্গামী কারেন্টগুলো নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস, এই দুটো ইনপুট তাই প্লাস, I3 আউটপুট, সো মাইনাস I3 প্লাস মাইনাস
I4 প্লাস মাইনাস I5 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি I1 প্লাস I2 মাইনাস I3, বা এটাকে আমরা আসলে সংক্ষেপে যদি লিখতে চাই সামেশন অফ I ইকুয়াল টু 0 একারেও লিখতে পারি। বা এটাকে যদি এখন আমরা আবার সাজিয়ে ফেলি I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়াল টু 0, সুতরাং I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4 প্লাস I5। অর্থাৎ এখান থেকে দেখো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনপুট কারেন্ট ইকুয়াল টু আউটপুট কারেন্ট, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট এসছে ঠিক সেই পরিমাণ কারেন্টই বের হয়ে গেছে, অর্থাৎ অন্তর্গামী কারেন্ট ইকুয়াল টু বহির্গামী কারেন্ট। আমরা এভাবেও প্রথম সূত্রকে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ যেভাবে যতটুকু তড়িৎ প্রবাহ কোনো একটি বিন্দুতে আসে সেই বিন্দু থেকে ততটুকু তড়িৎ প্রবাহ হয়ে আবার বিভিন্ন দিকে চলে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কারশফের প্রথম সূত্র, বা এই সূত্রটি জাংশন সূত্র নামেও বহুল পরিচিত। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা আবার বিবৃতি করছি, অর্থাৎ তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য, বা সামেশন অফ I ইকুয়াল টু 0। ওইটাকে এইভাবে লিখতে পারি, এটা থেকে আমরা এই লাইনটা পাই, অর্থাৎ এখানে আমরা ব্যাখ্যা করে বলতে পারি যে ইনপুট কারেন্ট অর্থাৎ অন্তর্গামী তড়িৎ প্রবাহ ইকুয়াল টু বহির্গামী তড়িৎ প্রবাহ, বা যতটুকু কারেন্ট কোনো বিন্দুতে আসে ততটুকু কারেন্টটি ওই বিন্দু থেকে বিভিন্ন দিকে চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কারশফের প্রথম সূত্র বা জাংশন সূত্র। এখন এর আমরা একটা এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পল দেখলে আমার মনে হয় টপিকসটা আর একটু ক্লিয়ার হবে। আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখো, একটা সংযোগ বিন্দু আমরা নিলাম। আচ্ছা, এই সংযোগ বিন্দু ধরলাম 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, 3 অ্যাম্পিয়ার, আচ্ছা নাও 4 অ্যাম্পিয়ার আর 5 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে। এই বিন্দুর এই সংযোগ রেখার তড়িৎ প্রবাহের মানটা নির্ণয় করতে হবে। এখানকার I ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, এখন আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নেই একটা দিক ধরতে হবে, ধরে নেই এটা অন্তর্মুখী। ঠিক আছে, ধরে নেই এটা ইনপুট কারেন্ট। আচ্ছা, তাহলে এখন কারশফের প্রথম সূত্র ব্যবহার করে সূত্র মতে দেখো আমরা কি লিখতে পারি, এখানে ইনপুট কোনটা কোনটা 2 অ্যাম্পিয়ার আর I, এই দুটো কারেন্ট ইনপুট, তাহলে 2 প্লাস I ইকুয়াল টু আউটপুট কারেন্ট কোনটা কোনটা 4 এবং 5, এই দুটো সমষ্টি 4 প্লাস 5, বা আমরা লিখতে পারি 2 প্লাস I ইকুয়াল টু 9। সুতরাং আমরা লিখতে পারি I ইকুয়াল টু 9 মাইনাস 2 ইকুয়াল টু 7, অর্থাৎ আমরা আমাদের I ইকুয়াল টু পেয়েছি 7 অ্যাম্পিয়ার। এবং যেহেতু এটা একটা পজিটিভ ভ্যালু, তাই আমরা বলতে পারি এটা অন্তর্মুখী কারেন্টই, অর্থাৎ আমরা যে দিক নিয়েছিলাম সেই দিকটা সঠিক আছে। ঠিক আছে, আচ্ছা যদি এটা দিক এইদিকে ধরার পরে যদি এটা নেগেটিভ আসতো, দিক সাপোজ ধরলাম আমরা অন্তর্মুখী, কিন্তু এটা যদি -7 আসতো তাহলে আমরা বলতাম আমাদের দিকটা ঠিক নেই, তখন আমরা দিকটা বহির্মুখী করে দিতাম। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? আশা করছি বুঝতে পেরেছো। তো এইভাবেই আমরা সাধারণত, এটাই কারশফের প্রথম সূত্র। এভাবে আমরা অনেক অঙ্ক, অনেক সময় এরকম অবজেক্টিভ আসে, এরকম কিছু বিন্দু দিয়ে অবজেক্টিভ আসে, আননোন কোনো বাহুর রোধ কারেন্ট বের করতে বলে, তখন আমাদের এই সূত্র ব্যবহার করে আমরা প্রয়োজনীয় যে কারেন্ট সেটা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা বয়স, তো চলো চলে যাই আমরা কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র, বা এই সূত্রটা লুপ সূত্র নামেও পরিচিত। এই সূত্রটা
লুপ সূত্র নামেও পরিচিত। ঠিক আছে, তাহলে এই সূত্রের বিবৃতিটা কি? এই সূত্রের বিবৃতিটা একটু ডিফারেন্ট, মনোযোগ দিয়ে শোনো। কোনো বদ্ধ বর্তনী, দ্বিতীয় সূত্র মানেই সেখানে আমাদের মাথায় রাখতে হবে এখানে একটা বদ্ধ বর্তনী। ঠিক আছে, বদ্ধ বর্তনী ছাড়া কার্শফের দ্বিতীয় সূত্র প্রযোজ্য হবে না। আচ্ছা, তাহলে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন শাখার রোধ এবং এদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান। ঠিক আছে, আমি আবার লিখে দিচ্ছি না হয়। কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন শাখার রোধ এবং এদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান। এই হচ্ছে আমাদের সূত্রটি। অর্থাৎ কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন শাখার রোধ এবং এদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান। আচ্ছা, তো তোমরা ডেফিনেশনটা আশা করি লিখে নিয়েছো, না বুঝতে পারলে একটু পরেই বুঝতে পারবে। আমরা এটা ব্যাখ্যার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে, আমরা ছবিতে চলে যাচ্ছি। এ বি সি বিন্দু, এটা একটা বদ্ধ বর্তনী। এ বি সি একটা বদ্ধ বর্তনী। এই বদ্ধ বর্তনী এটা R1 এবং তড়িৎ প্রবাহ I1, এটা হচ্ছে R2, তড়িৎ প্রবাহ হচ্ছে I2, এটা তড়িৎ কোষ E1, এটা তড়িৎ কোষ E2, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে R3 এবং এদের তড়িৎ প্রবাহ হচ্ছে I3। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা বদ্ধ বর্তনী। এই বদ্ধ বর্তনীর শাখাগুলো কি কি? AB একটা শাখা, BC একটা শাখা, AC আরেকটা শাখা। তাহলে AB শাখার রোধ হচ্ছে R1 এবং এদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহ I1। BC শাখার রোধ হচ্ছে R2 এবং এদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহ হচ্ছে I2 এবং AC শাখার রোধ হচ্ছে R3 এবং এর আনুষঙ্গিক তড়িৎ প্রবাহ হচ্ছে I3। তাহলে আমাদের সূত্রের প্রথম অংশ কি ছিল? কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন শাখার রোধ এবং এদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি। অর্থাৎ এই রোধ এবং তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি। এই সমষ্টি পর্যন্ত আমরা আগে যাই। তাহলে দেখো এখানে I1 R1। আচ্ছা, এখানেও একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে। তড়িৎ প্রবাহ যদি ক্লকওয়াইজ হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি ডানাবর্তী হয়, ক্লকওয়াইজ বা ডানাবর্তী। দেখো আমি ডানাবর্তী বলতে এই দেখো আমি কোন দিকে ঘুরতে হচ্ছে, ডান দিকে ঘুরতে হচ্ছে আমাকে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে ডানাবর্তী। তড়িৎ প্রবাহ যদি ক্লকওয়াইজ বা ডানাবর্তী হয়, দক্ষিণাবর্তী হয়, ডানাবর্তীর আরেকটা ভালো নাম আসলে দক্ষিণাবর্তী। তো তড়িৎ প্রবাহ যদি দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ হয় তাহলে সেই তড়িৎ প্রবাহ হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আর যদি বামাবর্তী হয়, বামাবর্তী বলতে বাম দিকে ঘুরে বা এন্টি ক্লকওয়াইজ হয়,
বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেই তড়িৎ প্রবাহ হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখন দেখি I1টা কোন দিকে। I1টা দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ, তাহলে I1টা পজিটিভ। ওকে, আচ্ছা, প্লাস I2টা দেখি আমরা, I2টাও কি, I2টা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি I2 আর 2 প্লাস, দেখো I3, দেখো I3টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আমরা যেভাবে লুপটা নিয়েছি, যেভাবে লুপটা চিন্তা করেছি, কারেন্টটা তার বিপরীত দিকে। তাহলে আমরা একটু এটা লিখে নিই, এ বি সি এ বদ্ধ লুপে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা যেদিকে লুপ নিয়েছি এটা তার বিপরীত দিকে, তাহলে এটাকে আমরা নিতে পারি -I3R3 ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম অংশটা দেখো ক্লিয়ার কিনা। বর্তনীর বিভিন্ন শাখার রোধ এবং এদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি, এটুকু আমরা পেলাম। ওকে, এখন দেখো এখানে তড়িৎচালক বল আছে, যদি তড়িৎচালক বল না থাকতো এখানে আমরা 0 বসিয়ে দিতাম, কিন্তু যেহেতু এখানে তড়িৎচালক বল রয়েছে তাহলে তড়িৎচালক বলও আমাকে বসাতে হবে। এখন এই তড়িৎচালক বলের ক্ষেত্রে এখানে আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী যে জিনিসটা পাই সেটা হচ্ছে E1 গ্রেটার দ্যান E2, অর্থাৎ E1টা বড়, E2টা ছোট। তাহলে E1 যেটা বড় বর্তনীতে সেই তড়িৎচালক বলটাই প্রভাব বিস্তার করবে, যে তড়িৎচালক বলটা বড় বর্তনীতে সেই তড়িৎচালক বলটি প্রভাব বিস্তার করবে। তাহলে E1টা এখানে প্রভাব বিস্তার করেছে। ঠিক আছে, তাহলে E1টা দেখা যাচ্ছে যে E1 এর দিকটা আমরা জানি কি, ব্যাটারির ধনাত্মক দিক থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়, ঋণাত্মক দিকে যায়। তাহলে আমরা E1 এর দিকে একটু তাকাও, আমরা যেভাবে লুপ নিয়েছি E1 এ সেভাবেই সে তড়িৎ প্রবাহটা শুরু করছে, অর্থাৎ লুপ নিয়েছি আমরা ক্লকওয়াইজ, তড়িৎ প্রবাহ এখান থেকে হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে, এই জন্য তাহলে E1টা হচ্ছে ধনাত্মক। আচ্ছা, E2টা কি হবে, দেখো যদিও কারেন্টের দিকটা এদিকে দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে এইটা বর্তনীতে প্রভাব বিস্তার করছে, কারণ E1 গ্রেটার দ্যান E2, সো এটা প্রভাব বিস্তার করার কারণে এটাকে এদিকে সরিয়ে দিচ্ছে, তড়িৎ প্রবাহটাকে এটাকে পাস করে অপর প্রান্তে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যদি শুধু যদি তড়িৎচালক বলের কথা চিন্তা করি, শুধু যদি EMF এর কথা চিন্তা করি, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, শুধু E এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমরা বর্তনী নিয়েছি, এর এটা তড়িৎচালক বলের দিকটা তার বিপরীত দিকে। দেখো লুপ নিয়েছি আমরা এদিকে, কিন্তু এর প্লাসটা কোন দিকে, ওই সাইডে, অর্থাৎ ওইদিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করছে। তাহলে যেহেতু লুপের বিপরীত দিকে তড়িৎচালক বলটা তড়িৎ প্রবাহ উৎপন্ন করছে, তাই E2টা হচ্ছে এখানে নেগেটিভ। ঠিক আছে, তাহলে -E2। তাহলে সূত্রটা আমরা আবার একটু বলি, সেটা হচ্ছে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন শাখার রোধ এবং এদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান। আশা করছি তোমরা এখন বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন শাখার রোধ এবং তার আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটাকে আমরা কিভাবে সাজাতে পারি, I1 R1। আচ্ছা, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি সূত্রটাকে IR = summation of E। আচ্ছা, এখন এই সূত্রটাকে আমরা কিভাবে সাজাতে পারি, I1 R1 প্লাস I2 R2 মাইনাস I3 R3 ইকুয়াল টু E1 মাইনাস E2। তো আমরা মোটামুটি সূত্রটাকে এভাবেই সাজাতে পারি। তো আমি আবারও বলছি, যদি কোনো তড়িৎচালক বল না থাকতো তাহলে কিন্তু এটা 0 হয়ে যেত। কোনো বদ্ধ বর্তনী যদি তড়িৎচালক বল না থাকে তাহলে তড়িৎচালক বলের জায়গাটা 0 হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি লিখে দিচ্ছি, তড়িৎ
চালক বল না থাকলে, তড়িৎ চালক বল না থাকলে সামেশন অফ আই আর ইকুয়াল টু 0। ঠিক আছে বয়েজ, আশা করছি তোমরা কারশফের দ্বিতীয় সূত্র বা লুপ সূত্রটাও মোটামুটি বুঝতে পেরেছো। এটা পরীক্ষাতে আসে, বিবৃতিটা প্রায় পরীক্ষাতে আসে, কারশফের দুইটা বিবৃতি পরীক্ষায় আসে, জ্ঞানমূলক হিসেবে তোমরা খুব ভালো করে পড়ে ফেলবে। এখন আমরা এই কারশফের সূত্র ব্যবহার করে আমরা হুইটস্টোন ব্রিজ নীতিতে চলে যাব। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ নীতিতে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে হুইটস্টোন ব্রিজটা কি। ঠিক আছে, তাহলে হুইটস্টোন ব্রিজ নীতিতে যাওয়ার আগে আমাদের জানতে হবে হুইটস্টোন ব্রিজের সাথে পরিচিত হতে হবে। আচ্ছা, তো হুইটস্টোন ব্রিজের ডেফিনেশনে বলা হয়েছে চারটি রোধকে, আগে আমরা হুইটস্টোন ব্রিজ নিয়ে না হয় আলোচনা করি। হুইটস্টোন ব্রিজটা কি জিনিস? ঠিক আছে, তাহলে চারটি রোধকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে, চারটি রোধকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে একটি বদ্ধ বর্তনী তৈরি করলে, আমি ডেফিনেশনটা আগে বলে নেই, চারটি রোধকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে একটি বদ্ধ বর্তনী তৈরি করলে যে চারটি প্রান্ত বিন্দু পাওয়া যায় তার যে কোনো দুই বিপরীত প্রান্ত বিন্দুতে একটি গ্যালভানোমিটার এবং অপর দুই বিপরীত প্রান্ত বিন্দুতে একটি তড়িৎ কোষ যুক্ত করলে যে বর্তনী আমরা পাই সেটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, আচ্ছা আমি ডেফিনেশনটা বললাম, এবার ব্যাখ্যা করতে করতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো চারটি রোধকে আমরা শ্রেণীবদ্ধভাবে সাজিয়েছি। এখন এটাকে বদ্ধ করতে গেলে কি করব? এটাকে ধরে এনে আমি এটার সাথে যুক্ত করব, তাই না? এটাকে যদি আমি এখন বদ্ধ বর্তনী তৈরি করতে চাই তাহলে এর এই প্রান্ত প্রথম রোধের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় রোধের শেষ প্রান্ত একসাথে, প্রথম রোধের প্রথম প্রান্ত এবং শেষ রোধের শেষ প্রান্ত একসাথে এনে আমরা যুক্ত করে দেবো। যুক্ত করলে কিরকম দাঁড়ায়? যুক্ত করলে দেখো ঠিক আছে, এটা যুক্ত করে দিলাম, বদ্ধ বর্তনী তৈরি করলাম। তাহলে এখন যে কোনো চারটা প্রান্তবিন্দু তৈরি হয়েছে, এ বি সি ডি, চারটা প্রান্তবিন্দু তৈরি হয়েছে। যে কোনো দুই বিপরীত প্রান্তবিন্দুতে একটি গ্যালভানোমিটার, অর্থাৎ আমি এই প্রান্তবিন্দুতে নিলাম একটা গ্যালভানোমিটার এবং অপর দুই প্রান্তবিন্দুতে একটি তড়িৎ কোষ যুক্ত করলে, একটি তড়িৎ কোষ যুক্ত করলে যে বর্তনী আমরা পেয়ে গেলাম সেটাকে আমরা বললেই হচ্ছে হুইটস্টোন ব্রিজ, অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে বয়েস, এখানে চারটা রোধ পি কিউ আর এস, তড়িৎ প্রবাহ আই, এখানে তড়িৎ প্রবাহ আই, এই জিনিসটাই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ। আমি বিবৃতিটা আবার বলছি, চারটা রোধকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে একটি বদ্ধ বর্তনী তৈরি করলে যে চারটা প্রান্তবিন্দু পাওয়া যায় তার যে কোনো দুই বিপরীত প্রান্তবিন্দুতে একটি গ্যালভানোমিটার এবং অপর দুই প্রান্তবিন্দুতে একটি তড়িৎ কোষ যুক্ত করলে যে বর্তনী পাওয়া যায় এটাকেই বলা হয় হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, তাহলে এখন আমরা হুইটস্টোন ব্রিজ নীতিতে চলে যাব। তাহলে হুইটস্টোন ব্রিজ নীতিতে যেতে গেলে আমাকে ছবিটা একটা কর্নারে আঁকতে হবে, হুইটস্টোন ব্রিজ নীতি।
আছে, এ বি সি ডি, এটা পি রোধ, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে এক্স। আচ্ছা এখন তড়িৎ চালক বল ই, এটা প্লাস, এটা মাইনাস, এখানে একটা চাবি রয়েছে কে। আচ্ছা এখন একটু ব্যাখ্যাটা শোনো, জিনিসটা কি হচ্ছে দেখো। ই থেকে অর্থাৎ তড়িৎ কোষ থেকে তড়িৎ প্রবাহ আই উৎপন্ন হয়ে সে কোথায় আসবে, এ বিন্দুতে আসবে। এ বিন্দুতে আসার পরে সে দুটি ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। I1 পি রোধের মধ্যে দিয়ে বি বিন্দুতে আসবে, I2 আর রোধের মধ্যে দিয়ে ডি বিন্দুতে আসবে। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে আসলো I1 আর ডি বিন্দুতে আসলো গেল I2। আচ্ছা এখন I1 এখানে এসে দুটো রাস্তা পাবে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে। I2 ও এসে দুটো রাস্তা পাবে, একটা হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে, একটা হচ্ছে এস রোধের মধ্যে দিয়ে। এখন কোনটা কোন দিকে যাবে সেটা কিসের উপর নির্ভর করছে, সেটা নির্ভর করছে দুই বিন্দুর বিভবের উপরে। অর্থাৎ যদি ভি এ গ্রেটার দেন ভিবি গ্রেটার দেন ভিডি হয়, যদি ভিডি গ্রেটার দেন ভিডি হয়, অর্থাৎ বি বিন্দুর বিভব যদি ডি বিন্দুর বিভব অপেক্ষা বেশি হয়, তাহলে I1 এর একটা অংশ আইজি হয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে এবং আরেকটা অংশ I3 নাম নিয়ে কিউ রোধের মধ্যে দিয়ে সি বিন্দুতে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আবার ডি বিন্দুতে দেখা যাচ্ছে কি, যেহেতু আচ্ছা আমরা জানি কি তড়িৎ কোন জায়গা থেকে কোন জায়গায় প্রবাহিত হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাই এখানে কি হলো, এখানে যেহেতু বি বিন্দুর বিভব বেশি, তাই বি বিন্দু থেকেই তড়িৎ প্রবাহটা ডি বিন্দুতে চলে গেল। তাহলে ডি বিন্দুতে আগেই বসেছিল কে, I2, আর এখানে আসলো কি আইজি। তাহলে I2 এবং আইজি পরস্পর মিলিত হয়ে I4 নাম নিয়ে এস রোধের মধ্য দিয়ে সি বিন্দুতে আসলো। তাহলে সি বিন্দুতে I4 এবং I3 মিলিত হয়ে মূল প্রবাহ I হয়ে সে আবার বর্তনীতে ফিরে আসে। ঠিক আছে, আচ্ছা এখন যদি বয়স যদি ভিডি এর ডি এর বিভব যদি বেশি হতো, বি এর বিভব যদি কম হতো, তাহলে I2টা বি এর দিকে চলে যেত। ঠিক আছে, অর্থাৎ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা আমরা এখন আমাদের এই যে পুরো থিওরিটা ব্যাখ্যার জন্য আমরা এই জিনিসটাই ধরে নিয়েছি। ওটাও হয়, তুমি চাইলে বিপরীতভাবে অর্থাৎ ডি বিন্দুর বিভব বেশি এবং বি বিন্দুর বিভব কম করে তুমি ওভাবে এই থিওরিটা করতে পারো, কিন্তু আমাদের বইগুলোতে সাধারণত যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছি। অর্থাৎ দেওয়া আছে ভিবি গ্রেটার দেন ভিডি। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা মোটামুটি আমাদের কারেন্টের ব্যাপারটা পেয়ে গেলাম। আচ্ছা এখন এখান থেকে দেখো আমরা কিছু জাংশন পেয়েছি, আবার লুপও পেয়েছি। জাংশন কোনটা কোনটা, এখানে দেখো বি বিন্দুটা জাংশন, ডি বিন্দুটা জাংশন। ঠিক আছে, আর লুপ তো অনেকগুলোই আছে। এখানে যদি লুপ চিন্তা করি, এখানে লুপ আছে হচ্ছে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা লুপ দিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু পাঁচটা লুপ দিয়ে কাজ করা লাগে না, দুটো লুপ দিয়ে কাজ করলেই হয়ে যায়। সেটা কিভাবে কোন লুপগুলো নিতে হবে সেটা সাধারণত অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তো আমরা আগে একটু মূল থিওরিটা দেখে আসি, হুইটস্টোন ব্রিজের নীতির থিওরিটা আগে আমরা একটু প্র্যাকটিস করে আসি। ঠিক আছে, তো দেখো বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে দেখো বি বিন্দুতে ইনপুট কোনটা, I1 ইনপুট, I0 আউটপুট, I3 আউটপুট। তাহলে আমরা জানি ইনপুট কারেন্টটা পজিটিভ, আউটপুট নেগেটিভ, IG মাইনাস I3 ইকুয়াল টু 0, মিলিত প্রবাহগুলোর সমষ্টি 0। সুতরাং এখান থেকে আমি লিখে রাখতে পারি I1 ইকুয়াল টু IG প্লাস I3। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক তেমনই আমাদের আরও একটি যে সংযোগ বিন্দু রয়েছে সেটা হচ্ছে ডি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে, এখানে দেখো ইনপুট কোনটা, এখানে ইনপুট হচ্ছে I2 এবং ইনপুট IG, আউটপুট হচ্ছে I4। ইনপুট I2, ইনপুট IG, আউটপুট I4। তাহলে কি হবে, I2 প্লাস IG মাইনাস
I4 ইকুয়াল টু 0, বা আমরা এটাকে লিখতে পারি I2 প্লাস IC ইকুয়াল টু I4। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তোমরা এটা ভালো করে তুলে রাখো। আমার জায়গা স্বল্পতার কারণে আমি এটা মুছে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন লুপ নিতে হবে, ঠিক আছে? এখন পরবর্তী লুপ কি, এখানে লুপটা কি, এ বি ডি এ একটা লুপ। আচ্ছা, বদ্ধ লুপ যখন আমরা চিন্তা করব বা বদ্ধ লুপ যখন আমরা নিব, তখন আমরা চেষ্টা করব যে বিন্দু থেকে যাত্রা শুরু করব আবার যেন আমরা সেই বিন্দুতে ফিরে আসি। যদি এ বি ডি লিখতাম তাহলে কিন্তু বদ্ধ হতো না। এ বি ডি এ লেখার পরে এটা একটা বদ্ধ লুপ প্রকাশ করলো, ঠিক আছে? তাহলে এ বি ডি এ বদ্ধ লুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে দেখো এখানে শাখা আছে কয়টা, এ বি একটা শাখা, বিডি একটা শাখা, এডি একটা শাখা। রোধগুলো কি কি, পি, জি এবং আর। এবং এদের আনুষঙ্গিক প্রবাহগুলো কি কি, পি এর আনুষঙ্গিক প্রবাহ I1, জি এর আনুষঙ্গিক প্রবাহ IG এবং আর এর আনুষঙ্গিক প্রবাহ হচ্ছে RT। এখানে এই বদ্ধবর্তনীতে কোনো তড়িৎচালক বল নেই, এই বদ্ধবর্তনীটিতে কোনো তড়িৎচালক বল নেই। তো আমরা লিখতে পারি I1P, এবং আমরা একটু দেখতে পাচ্ছি I1টা কি, ক্লকওয়াইজ, সো I1 পজিটিভ হবে, IG ও ক্লকওয়াইজ, সো IG ও পজিটিভ হবে, কিন্তু I2টা নেগেটিভ। অর্থাৎ আমরা লুপ নিচ্ছি যেদিকে, আমরা যেদিকে লুপ নিচ্ছি I1 এবং IG সেদিকেই আছে, তাই ওরা পজিটিভ। বাট আমরা যেদিকে লুপ নিচ্ছি I2 তার বিপরীত দিকে, তাই I2 নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তাহলে I1 P প্লাস IG G ইকুয়াল টু মাইনাস I2 আর, যেহেতু তড়িৎচালক বল নেই তাই 0, বা আমরা লিখতে পারি I1P প্লাস IgG ইকুয়াল টু I2 আর। এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, এখন আরো একটি বদ্ধবর্তনী দেখো, DC মানে BCDB, আরেকটা বদ্ধবর্তনী BCDB, আরো একটি বদ্ধবর্তনী। তাহলে BCD বদ্ধবর্তনীতে দ্বিতীয় সূত্র প্রয়োগ করে দেখো BCDB এই লুপটাতে একটু খেয়াল করে দেখো, BCDB আমরা এদিকে ঘুরতে চাচ্ছি, কিন্তু তড়িৎ প্রবাহ কোনটা কোনটা ক্লকওয়াইজে আছে, I3 ক্লকওয়াইজে আছে, IG বিপরীত দিকে আছে, তাহলে I3 পজিটিভ, কিন্তু IG বিপরীত দিকে আছে, IG নেগেটিভ, I4 ও বিপরীত দিকে আছে, তাই I4 নেগেটিভ, ঠিক আছে? IG বিপরীত দিকে আছে বা এন্টি ক্লকওয়াইজ আছে, তাই IG নেগেটিভ, I4 ও এন্টি ক্লকওয়াইজ আছে, তাই I4 ও নেগেটিভ, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, I3Q মাইনাস IgG মাইনাস I4S ইকুয়াল টু 0, যেহেতু কোনো তড়িৎ কোষ নেই, সুতরাং I3Q ইকুয়াল টু IgG প্লাস I4S। এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এই পর্যন্ত আমরা কারশফের সূত্রগুলো প্রয়োগ করে কিছু ইকুয়েশন নিয়ে আসলাম। এখনো কিন্তু হুইটস্টোন ব্রিজ নীতিতে যায় নাই, ঠিক আছে? এখন আমরা নীতিতে চলে যাব। তো দেখো নীতির ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই, হুইটস্টোন ব্রিজ নীতির জন্য আমরা তাহলে এটা একটু মুছে ফেলি। আশা করছি তোমরা ইকুয়েশনগুলো লিখে নিয়েছো। এখন হুইটস্টোন ব্রিজ নীতি হতে গেলে যে জিনিসটা হওয়া লাগবে
সেটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হতে পারবে না। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ নীতির এটি একটি কন্ডিশন। এটা না হলে সেটা হুইটস্টোন ব্রিজ নীতি হবে না। অর্থাৎ হুইটস্টোন ব্রিজ নীতি হতে গেলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কখন তড়িৎ প্রবাহিত হবে না? আচ্ছা, তো আমরা জানি যদি দুই বিন্দুর বিভব সমান হয়ে যায় তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। ঠিক আছে, তাহলে আমরা যদি ভিবি ইকুয়াল টু ভিডি করি তাহলে আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত না হলে আমরা আইজি ইকুয়াল টু কি লিখতে পারি? 0। ঠিক আছে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত না হলে আমরা আইজি ইকুয়াল টু 0 লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন আইজি ইকুয়াল টু 0 1 নং ও 2 নং এ বসিয়ে পাই। কি পাই আমরা? 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটা একটু ফলো করলে তোমরা দেখতে পাবে আমরা পাই I1 ইকুয়াল টু I3 এবং I2 ইকুয়াল টু I4। যদি আমরা IG ইকুয়াল টু 0 1 নং এবং 2 নং ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা 1 নং এবং 2 নং ইকুয়েশন থেকে পেয়ে যাই I1 ইকুয়াল টু I3 এবং I2 ইকুয়াল টু I4। ঠিক আছে, এবং আবার 3 ও 4 নং হতে পাই। 3 এবং 4 নং হতে আমরা কি পাই? 3 নম্বর ইকুয়েশন ফলো করলে আমরা পাই হচ্ছে I1P ইকুয়াল টু I2R এবং I3Q ইকুয়াল টু I4S। এটার নাম দাও পাস, এটার নাম দাও সাম। ঠিক আছে, তাহলে ইকুয়েশনগুলো বুঝতে পারছো আশা করি। আইজি ইকুয়াল টু 0 1 নম্বর 2 নম্বরে বসিয়ে আমরা পেয়ে গেলাম I1 ইকুয়াল টু I3 এবং I2 ইকুয়াল টু I4। এবং আমাদের আরো যে দুটো ইকুয়েশন ছিল 3 এবং 4 নং, সেখান থেকে আমরা পাই ওই যে আইজি ইকুয়াল টু 0 বসিয়ে আইজি এর যে টার্মটা ছিল সেটা 0 হয়ে যাবে। সো ওখান থেকে আমরা পাই I1P ইকুয়াল টু I2R এবং I3Q ইকুয়াল টু I4S। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা 5/6 করব। তাহলে আমরা একটু মুছে ফেলি। 5/6 করলে আমরা কি পাবো? আমরা পাবো I1P ডিভাইডেড বাই I3Q ইকুয়াল টু I2R ডিভাইডেড বাই I4S। ওকে, আচ্ছা, তো দেখো তোমরা অলরেডি বুঝে ফেলেছো। আর আমরা তো তার আগে বের করে নিয়েছি। কি বের করে নিয়েছি? I1 ইকুয়াল টু I3 এবং I2 ইকুয়াল টু I4। সো I1 ইকুয়াল টু যদি I3 বসাই বা I3 ইকুয়াল টু যদি I1 বসাই, এটা কাটা। ঠিক আছে, এবং I2 ইকুয়াল টু যদি I4 বসাই, এটা কাটা। তাহলে আমাদের থাকলো কি? তাহলে আমরা এটা লিখতে পারি I1 ও I2 এর মান বসিয়ে আমরা যেটা পাই P/Q ইকুয়াল টু R/। ঠিক আছে, তো এটাই আমাদের বিখ্যাত হুইটস্টোন ব্রিজ নীতি, অর্থাৎ P/Q ইকুয়াল টু R/S। এটাই আমাদের বিখ্যাত হুইটস্টোন ব্রিজ নীতি। দেখো একটা জিনিস খেয়াল করো, যদি আইজি এর মানটা 0 হয় তাহলে এদিক দিয়ে তো কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ I1 বি বিন্দুতে এসে সেই I1 ই সি দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ I1 পি রোধের মধ্যে দিয়ে এসে সেই I1 রোধী কিউ এর মধ্যে, I1 কারেন্টটি কিউ এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আবার এদিকে
I2 কারেন্ট আর এর মধ্যে দিয়ে ডি বিন্দুতে এসে এই I2 কারেন্টই ডি বিন্দু থেকে এস রোধের মধ্যে দিয়ে সি বিন্দুতে চলে যাচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে একই তড়িৎ প্রবাহ যেতে যাচ্ছে তাদের অনুপাতগুলো পরস্পর সমান। ঠিক আছে? তো এখন এই হুইটস্টোন ব্রিজ নীতি থেকে আমরা যেটা বের করতে পারি, আমরা অনেক সময় 3টা রোধ দেওয়া আছে আর একটা রোধ অজানা, সেই অজানা রোধটা বের করতে পারি। ঠিক আছে? সেই অজানা রোধ বের করার ক্ষেত্রে আমরা সাধারণত হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল মোটামুটি হুইটস্টোন ব্রিজ নীতি কারশফের সূত্র নিয়ে আমাদের ক্লাস। এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্লাসের ম্যাথ ক্লাসটাও তোমরা একটু ভালো করে ফলো করবে। আর ম্যাথ ক্লাস করার আগে এই কারশফের সূত্র এবং হুইটস্টোন ব্রিজ নীতি ক্লাসটা আবারও একটু করে করার জন্য আমি অনুরোধ করব, তাতে তোমরা ম্যাথগুলো ভালো করে বুঝতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলেই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।